আমরা ইতিমধ্যে জেনে গেছি এ রাজ্যে একটা সংঘাতের ঘটনা ঘটেছে এবং সেই সংঘাতটা ক্রমশই আরো চওড়া হবে বা আরো বাড়বে। ইডির সঙ্গে রাজ্য সরকারের মাত্র কয়েকদিন আগে একেবারে মুখ্যমন্ত্রী যেভাবে ইডির জেরা পর্ব চলাকালীন বা ইডির অভিযান যেখানে হচ্ছিল সেখানে পৌঁছে যান এবং যেভাবে তিনি আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসেন বলে জানিয়েছেন এবং ইডির তরফ থেকে অভিযোগ এই গুরুত্বপূর্ণ নথিগুলো তিনি জোর করে নিয়ে এসেছেন। অন্যদিকে আমাদের মুখ্যমন্ত্রীর দাবি ইডি এটা একটা বিশেষ উদ্দেশ্যে বা লক্ষ্য নিয়ে নিতে এসেছিল, অর্থাৎ দুপক্ষই জোর করে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র হস্তগত করবার অভিযোগ জানাচ্ছে দুপক্ষের বিরুদ্ধে। আমাদের গোটা দেশে যেটা কখনো এর আগে হয়নি, এটা আমরা দেখতে পাচ্ছি যে এবার ইডি কর্তাদের বিরুদ্ধেও রাজ্য পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠেছে। তাদেরও সমন পাঠানো হতে পারে বলে খবর এবং সেই মর্মে রাজ্য পুলিশ প্রশাসন তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। অন্যদিকে ইডিও সুপ্রিম কোর্টে গেছে। তারা জানিয়েছে যে গোটা বিষয়টা যেভাবে ঘটেছে তাতে তাদের তদন্তের কাজ ভীষণভাবে ব্যাহত হয়েছে। এমনকি রাজ্যের প্রধান প্রশাসনিক ব্যক্তির বিরুদ্ধে তাদের অভিযোগ যে তিনি আচমকা ঢুকে পড়ে তাদের তদন্তের কাজে যেমন বাধা দিয়েছে, তেমনি গুরুত্বপূর্ণ নথি তিনি ছিনিয়ে নিয়ে চলে গেছেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারও গেছে, তারা ক্যাবিনেট চেয়েছে এবং গোটা বিষয়টা যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে আসলে সংঘাতের বিষয়টা আরো বাড়বে। এখন আমরা গোটা বিষয়টা বুঝতে চাইবো যে এর আগে তো এমন ঘটনা কখনো ঘটেনি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে ইডিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে বলে আমরা জানি না। এর আগেও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হয়েছিলেন এবং অভিযোগ ছিল যে তাদেরকেও একেবারে বিশেষ লক্ষ্যে বা বিশেষ উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছিল এবং এটা কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনেই করা হয়েছিল বলে অভিযোগ ছিল। তৎসত্ত্বেও এই ধরনের বিতর্ক সামনে আসেনি। এখানে পরিষ্কার বলছি, আমাদের রাজ্যে বিজেপি কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। অনেকে এটাকে এভাবে ব্যাখ্যা করছেন যে ঠিক ভোটের আগে, আমরা জানি যে ভোটের আগে এই ধরনের যে টানাপোড়েন তাতে আলোচনায় থেকে যায় দুটো দল, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। অন্য যে বিরোধী দলগুলো রয়েছে তাদের অভিযোগ আসলে এ রাজ্যে এই বাইনারি তৈরি করবার একটা খেলা দীর্ঘদিন যাবৎ চলছে। বিজেপি যেভাবে তার ভোট কৌশল নির্ধারণ করে এ রাজ্যের জন্য, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু না হোক একটা সেফ জোনে থাকেন, কারণ একটা অংশের ভোট তাদের দিকে এমনিতেই ঢলে পড়বে বিজেপি নামক জুজুটার জন্য তিনি বুঝে যান এবং বিজেপিও নাকি নাকি কোট আনকোট নাকি যে এটাই চায় এ রাজ্যে এই বাইনারিটা থেকে যাক। এই সেটিং 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 শুনতে শুনতে মানুষের কাছে কি কিছুটা বিশ্বাসযোগ্য হয়ে উঠছিল সেটিং এর গল্প, সেই সেটিং এর গল্পটা যাতে আর না গড়াতে পারে তাই একটা সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষের ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা, এই বিষয়টাও আলোচনায় কেউ কেউ আনছেন। আমরা গোটা বিষয়টাই বোঝবার চেষ্টা করব কি ঘটতে চলেছে এবং আবারও বলছি বিজেপি এ রাজ্যে একটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। তারা তাদের কেন্দ্রীয় বাহিনী, যে আমি বলছি সরকারের যে কেন্দ্রীয় বাহিনী, তারা এ রাজ্যে কিন্তু কাজ করতে পারছেন। এর আগেও আমরা দেখেছিলাম রাজীব কুমার, সেই 2019-এ রাজীব কুমারকে গ্রেপ্তার করতে গেছিলেন সিবিআই এর আধিকারিকরা, সেখানে তারা বাধা পেয়েছিলেন, মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে এসেছিলেন এবং আমরা শুনেছি যে একটি থানায় ডেকে নিয়ে গিয়ে সিবিআই অফিসারদের যথেষ্ট হেনস্থা করা হয়। সেটাতেও বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক তোড়পে ছিলেন, তারা এই করবেন কই করবেন, তারপরে কিছু করতে পারেননি। আমরা জানি যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি, তিনি এ রাজ্যে এসে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তারপরেও তেমন কিছু করতে পারেননি তারা। মাত্র কিছুদিন আগে খগেন মুর্মু, বিজেপির একজন সাংসদ,
তাকে মারধর করা হয়েছে, হাসপাতালে পাঠাতে হয়েছিল তাকে। তারপরেও বিজেপি এখানকার রাজ্য সরকার কিংবা প্রশাসনের বিরুদ্ধে খুব একটা কিছু করতে পারেনি। যে বিজেপি বারবার মার খেয়ে যাচ্ছে বা মার খাওয়ার পরে তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না। অন্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু এটা হতো না, একেবারে তৎপর হয়েছিল। আমরা তো জানি চিদম্বরমকে গ্রেপ্তার করবার জন্য একেবারে রাত্রিবেলা পুলিশ সিবিআই অফিসাররা পাঁচিল টপকে নেমে পড়েছিলেন। এ রাজ্যে কেন হয় না? এ রাজ্যে সেটা দেখা যায় না কেন? এটা কি শুধু এই কারণে যে আসলে সেটিং, নাকি আসলে এ রাজ্যে বিজেপির সংগঠন সেরকম সবল নয়, যা দিয়ে এই প্রচন্ড আগ্রাসী, আর কিছু না হোক এই রাজ্যের শাসক দল তারা একটা সংগঠন তৈরি করে ফেলেছে, তারা যথেষ্ট মাটির সঙ্গে যোগাযোগ রাখে এবং তারা আগ্রাসী ভূমিকা নেয়। সেটা আইন মোতাবেক সবসময় হয় এমনটা নয়, কিন্তু তবু তারা পারে। অর্থাৎ বিজেপি কি কোথাও ভয় পাচ্ছে সর্বাত্মক আক্রমণে নামতে? আমরা এই বিষয়টা বোঝবার চেষ্টা করব। এই প্রশ্নগুলো তুললেই বিজেপির একেবারে কিছু অন্ধ সমর্থক আছে, তারা রে রে করে খেপে ওঠেন, তারা বলেন কিন্তু আসলে না, আমরা যুক্তিটা চাইছি, আমরা বুঝতে চাইছি গোটা বিষয়টা। এমনটা নয়, আমরা কোনো পক্ষে নয়, আমরা গোটা পরিস্থিতিটা কি, কোন দিকে যাচ্ছে, এবং ইডি আর রাজ্য প্রশাসনের মধ্যে এই ধরনের সংঘাত সংবিধান সঙ্গত কি, সংবিধান এটাকে অনুমোদন করে, আইনের দৃষ্টিকোণটা কি, সেই বিষয়টা একটু বোঝবার চেষ্টা করব। আজ আমি আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি যিনি বিজেপির প্রতিনিধি হিসেবে থাকবেন, তিনি একই সাথে আইনজীবীও, ফলে গোটা আইনের প্রেক্ষাপটটা আমরা বোঝবার চেষ্টা করব। আর একজন রয়েছেন, তিনি মূলত রাজনৈতিক পর্যালোচক, জয়দেব ঘর। জয়দেব বাবু রয়েছেন এবং সুস্মিতা সেন রয়েছেন। বিজেপির প্রতিনিধি হলেও সুস্মিতা নিজে একজন আইনবিদ, আইনের মানুষ, ফলে আমি গোটা বিষয়টার ব্যাখ্যাটা চাইব। প্রথমে আমি আলোচনার অভিমুখটা নির্ধারণ করার জন্য জয়দেব বাবুর কাছে প্রথম আসি। জয়দেব বাবু, আপনি গোটা বিষয়টা কিভাবে দেখছেন? এই যে আমি বলছি যে অনেকেই বলছে এরকম সংঘাত অন্য কোথাও হয় না, এখানে হয়। এটা হতে পারে যে বিজেপির এখানে সংগঠন নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির যে ধরন, সেই ধরনটা বরাবরই এইরকম। তিনি খুব আগ্রাসী রাজনীতিটাই করেন, এটা তার সাফল্য দিয়েছে তাকে, তিনি বজায় রেখেছেন, বারবার বজায় রেখেছেন। কিন্তু মুশকিল হচ্ছে বিজেপি নেতৃবৃন্দ অনেক কথা বলেন, তারা কার্যত কিছু করতে পারেন না। অনেকে বলছে এটা সেটিং, অনেকে বলছে বাধ্যবাধকতার জায়গা থেকে। আপনার পর্যালোচনা বা পর্যবেক্ষণ কি? দেখুন, রাজনীতিতে তো পারসেপশন দিয়ে কাজ হবে না। রাজনীতিতে ফোকাস পয়েন্ট হচ্ছে আমার যে এক্সপ্রেশন। এবারে আপনার কাছে একটা ধারণা এসছে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তৃণমূল মানেই কারাপশন, তৃণমূল মানেই কয়লা চোর, গরু চোর, বালি চোর, ইত্যাদি ইত্যাদি। ঘটনাটা হচ্ছে এই পারসেপশনটা আপনার তৈরি করে দিয়েছে হয় মিডিয়া, নয় একটা সিস্টেম। যদি এটা সত্যি হতো তাহলে একের পর এক অনুব্রত মণ্ডল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে পার্থ চ্যাটার্জি জামিনও পাচ্ছে কি করে, তাদের বিরুদ্ধে চার্জশিটও জমা পড়ছে না কি করে, বা তারা আজকে মানে খালাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, তো কারোর তো শাস্তি প্রতিবিধান হয়নি। তাহলে মেনে নিতে হবে যে আইদার তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি করেনি, দুর্নীতি বলে তার উপরে কালিমা লিপ্ত করা হয়েছে, তাকে হ্যাকেল করা হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে। তৃণমূল দুর্নীতি করেছে বলে বিজেপি একটা ফোবিয়া তৈরি করেছে বাজারে, যে তৃণমূল মানেই সবকিছু দুর্নীতি। কিন্তু দুর্নীতির তলায় গিয়ে একদম যে শেষ প্রান্তে গিয়ে শাস্তি বা প্রমাণ সেটা হচ্ছে না। অথচ কয়লা, বালি, গরু, চাকরি, মিউনিসিপ্যালিটি সবেতেই দুর্নীতি বলে দিলাম, কিন্তু আমি কোনো দুর্নীতিটাই প্রমাণ করতে পারছি না। তো যেখানে আমার এভিডেন্স নেই সেখানে কোর্টে গিয়ে আমি টিকবো না। অতএব সেই জন্য আমি প্রতিটা জায়গায় মুখ থুবড়ে পড়ছি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে। কোথাও আমার শাস্তি নেই, কোথাও আমার শেষ পর্যন্ত এটা রায় নেই যে হ্যাঁ এটা দুর্নীতি হয়েছে। এখনো পর্যন্ত আজকে শিক্ষকের যেটা, সেই প্রশ্নে কিন্তু দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে শাস্তিটা কার হয়েছে? ওএমআর শিট নেই, যদি সেটা সত্যি নেই তাহলে সেই ওএমআর শিট নেই বলে কার শাস্তি হয়েছে? পরীক্ষা হয়েছে, নতুন নিয়োগ করা হয়েছে, কিন্তু ঘটনাটা হচ্ছে সেটাও এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং তাদের ক্রমশ কিন্তু এক্সটেনশন বাড়ছে। পুরনো শিক্ষকদের এক্সটেনশন দিনের পর দিন বেড়েছে। তাহলে অন্যায় যদি করে তার শাস্তিটা নেই। ঘোলা জলে মাছ ধরছে বিজেপি, যেহেতু তার হাতে সিস্টেমটা রয়েছে সে সিস্টেমটার অপব্যবহার করছে, করে কোন রকমের তৃণমূল কংগ্রেসকে যেন তেন প্রকারের ডিস্টার্ব, যেটা বাকি বিরোধী দলগুলোকেও করে। আরেকটা পারসেপশন হচ্ছে যে এই পাপের সমান ভাগিদার বিজেপি।
যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই ফেললেন, আমার কাছে পেন ড্রাইভ আছে। আমার এই টাকা জগন্নাথ থেকে, শুভেন্দু থেকে, অমিত শাহ, রাজনাথ সিং, যে নামগুলো তিনি আগে নেননি, শুভেন্দুর নাম তিনি উচ্চারণ করতেন না, কিন্তু তিনি এবারে পরিষ্কার বললেন যে আমার টাকা কয়লার টাকা জগন্নাথ থেকে, শুভেন্দু হয়ে, ভায়া রাজনাথ সিং থেকে অমিত শাহ সবাই নিয়েছে। এর এগেনস্টে রাজনাথ সিং একটাও তীব্র প্রতিবাদ জানিয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আপনি প্রমাণ করুন? বা যে পেন ড্রাইভের কথা জনসমক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সেই পেন ড্রাইভটা কি অমিত শাহ একবারও বললেন আপনি প্রকাশ করে দিন, আপনাকে কোনো কারসি করতে হবে না, যদি আপনার হাতে থাকে আপনি পেন ড্রাইভটা বাজারে দিন যে আমি টাকা নিয়েছি, আপনি প্রমাণ করে দিন, আপনি বাজারে দিন সেই পেন ড্রাইভ, আমি চাই না আপনার কারসি সৌজন্য। সেই পেন ড্রাইভটার সম্পর্কে অমিত শাহের টু শব্দ নেই, রাজনাথের টু শব্দ নেই। আজকে জগন্নাথ থেকে শুভেন্দু কিন্তু একবারও পেন ড্রাইভ নিয়ে কোনো কথা বলছে না। তাহলে এই পাপের টাকার সমান ভাগিদার অমিত শাহ। কয়লা, গরু, বালিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাতে হয়, তাহলে প্যারালালি অমিত শাহ, রাজনাথ সিং বা আরো রাঘব বোয়ালরা জেলে ঢুকবে। সেই ব্ল্যাকমেলিংটা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে বা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, যে যদি আমার ভাইপো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি জেলে ঢোকান, তাহলে কিন্তু অমিত শাহকেও জেলে ঢুকতে হবে। তিনি বলেছেন কিন্তু সারা বিশ্ব কেঁপে যাবে। আমার কাছে যা ডকুমেন্ট আছে, আমার কাছে যা প্রমাণ আছে, সারা ভারতবর্ষ, সারা দুনিয়াতে হিলে যাবে। তাহলে তিনি এই কনফিডেন্সটা পাচ্ছেন কোথায়? এবং তিনি বলছেন আমার কাছে পেন ড্রাইভ আছে, আমাকে বেশি ঘাটালে রাগালে আমি কিন্তু পেন ড্রাইভ ফাঁস করে দেবো। তো কোথায়? একবারও তো শুনলাম না অমিত শাহ বলছেন দাও তুমি পেন ড্রাইভ, তোমার কি আছে তুমি দাও, দাও তোমার পেন ড্রাইভ গুলো সব বার করে দাও, আমি দেখতে চাই। রাজনাথ তো কই বললো না আমি কয়লার টাকা নিয়েছি, এত বড় একটা প্রতিরক্ষা মন্ত্রী তার নাম করে বলছে, সে সেটা নিয়ে কোনো কথাই বললো না। একটা রাজ্যের ফেডারেল স্ট্রাকচারের সিটিং চিফ মিনিস্টার, এলি তেলি তৃণমূলের ওই নলিকা গলিকা নেতা নয়, স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনছে যে সে কয়লার টাকা নিয়েছে। পশ্চিমবঙ্গের সিটিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অমিত শাহ কয়লার টাকা নিয়েছে, তার প্রমাণ তার পেন ড্রাইভে আছে। অথচ সেই নিয়ে একটা শব্দ অমিত শাহ বা রাজনাথকে বলতে শুনলেন না কেন? তার মানে একই দোষে দোষী দুজনেই। যদি ইডিকে কিছু করতে হয়, তাহলে অমিত শাহ, অভিষেক দুজনকেই জেলে পুরতে হয়। সেই জন্য বাই ডিফল্ট অভিষেকও জেলে যাবে না, অমিত শাহ জেলে যাবে না। অভিষেক জেলে গেলেই অমিত শাহকে যেতে হবে, রাজনাথ সিংকে যেতে হবে। সো দেয়ার ইজ নো সেটিং, দেয়ার ইজ দ্য কম্পালশন। সেখানে হচ্ছে অন্য কোনো বাধ্যবাধকতা নয়, বাধ্যবাধকতা হচ্ছে নিজের ফেসে যাওয়ার বাধ্যবাধকতা, কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা নয়, রাজনৈতিক কোনো সেটিং নয়। ব্যাপারটা হচ্ছে যদি কয়লা, বালি, গরু হয়ে থাকে, তাহলে তার সমান টাকা বিজেপিও খেয়েছে। এবং সেই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন টু অল বলছে, কয়লার টাকা কে নিয়েছে, কয়লার টাকা রাজনাথ সিং নিয়েছে। কিভাবে নিয়েছে সেটাও তিনি বলছেন, হাওয়ালায় নিয়েছে না কিভাবে নিয়েছে, না জগন্নাথ, শুভেন্দু টু রাজনাথ সিং এন্ড অমিত শাহ। এখানে রাজনাথের নামটা কেন তুলতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ব্যাটেলও তো ছিলেন অমিত শাহ, হঠাৎ করে রাজনাথ সিংকে এগিয়ে দিলেন কেন? তার মানে উনি ইম্পালসিভ হয়ে তখন হিট অফ দ্য মোমেন্ট হয়তো সত্যি কথাটা ডিসক্লোজ করে ফেলেছেন, সেটা তিনি জানেন। কিন্তু তিনি এই জন্যই এত কনফিডেন্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা বোল্ড এবং এতটা ডেলিবারেট যে তার কনফিডেন্স আছে যে তাকে কোনোদিন ইডি, সিবিআই ছুতে পারবে না, জাস্ট বিকজ হি হ্যাজ শেয়ার্ড দ্য মানি ইফ ইজ দেয়ার সাম কারাপশন as the ED, CBI claimed or BJP acknowledges. তো এই দুটো অ্যাসপেক্টস আছে, সেই জন্য ইডি এবং সিবিআই কিছু করতে পারছে না। আর নইলে সত্যি কিছু নেই যেটাকে ইডি, সিবিআই প্রমাণ করতে পারে। দেয়ার ইজ নো আদার মিনিং টু, সেখানে কোনো পলিটিক্যাল কম্প্রোমাইজ করার জায়গা নেই। পলিটিক্যাল কম্প্রোমাইজ করে বিজেপির দেয়ার ইজ নো প্রফিট। অনেকগুলো অভিযোগ উঠেছে, আমি সুস্মিতার কাছে জিজ্ঞাসা করছি, তো আপনি শুনলেন, সত্যি তো আইনগত ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য কেউ তো নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগটা তুলছেন কে? না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তিনি বলছেন আমার কাছে পেন ড্রাইভ আছে, আমি সৌজন্যের খাতিরে এটা প্রকাশ করি না, কারণ আমার দেশের ভাবমূর্তি নষ্ট হবে।
জয়দেববাবু ঠিক বলেছেন, আমি বক্তব্যটা শুনেছি, তিনি এটা বলছেন যে আমার দেশের মানে গোটা দেশের ভাবমূর্তিটা গোটা পৃথিবীর কাছে খারাপ হয়ে যাবে বলে আমি সেটা প্রকাশ করি না। যদি একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করেন আপনারা মানে বিজেপি, তাহলে উনি নাকি গোটাটা সামনে নিয়ে আসবেন। দুদিন কেটে গেছে, আমরা কিন্তু এখনো স্বরাষ্ট্র দপ্তর কিংবা স্বরাষ্ট্র দপ্তরের কেউ এটা নিয়ে কোনো বিবৃতি, খুব গুরুতর বিষয়, কোনো বিবৃতি নেই। এবং তার পরিবর্তে আমরা কি দেখছি, ইডির বিরুদ্ধে রাজ্যের পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে উঠেছে, তারা ব্যবস্থা নেবে বলে ঠিক করেছে, তারা কি কি করবে তার একটা তদন্তের কাজও চলছে। অন্যদিকে সুপ্রিম কোর্টেও তারা চলে গেছে এবং সুপ্রিম কোর্টে বলেছে আগে তাদের বক্তব্য শুনতে হবে, তারপরে অন্য কারোর বক্তব্য শোনা হবে। মানে আমি 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 অনুপম দা আমি 10 সেকেন্ড নেবো। এখানে আরেকটা রিলেভেন্ট ইস্যু হচ্ছে, যখন সাংবাদিক বৈঠকে অমিত শাহকে বলা হয়েছিল কেজরিওয়াল অ্যারেস্টেড, হেমন্ত সোরেন অ্যারেস্টেড, হোয়াই নট অভিষেক ব্যানার্জি অ্যারেস্টেড, হি সেড ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মাই ওয়ার্কার্স এন্ড ইডি উইল ডু হিজ জব। সে কিন্তু ওটাকে পলিটিক্যালি, যদি অস্ত্র ছিল তার কাছে, ব্রহ্মাস্ত্র ছিল, কিন্তু সে ওটাকেও বাইপাস করেছে, এই কোশ্চেনটাকে টোটালি বাইপাস করেছে। দ্যাটস বিকজ মাইট বি অর মেবি হি নোজ what is the circumstance would be in coming future if he take the steps. তো এই 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 সমস্ত যদি ক্রোনোলজি, যেটা অমিত শাহের খুব একটা প্রিয় শব্দ, ক্রোনোলজি, সেই ক্রোনোলজিটাকে যদি আমরা সাজাই, তাহলে কিন্তু আমরাও দেখতে পাচ্ছি whatever মমতা ব্যানার্জি has claimed, there is some substance, there is some relevant and documents is there, যে এই জন্যই কম্প্রোমাইজটা হচ্ছে। সো দেয়ার ইজ আ এভিডেন্স কি 50-50 শেয়ারিং হতেও পারে। দ্যাটস ইট স্যার। গুরুতর অভিযোগ জয়দেববাবু বলছেন, সুস্মিতা। আমি ক্রোনোলজি বলছি স্যার, সরি। হ্যাঁ, অফ করা আছে, শোনায়। হ্যাঁ, শুনতে অসুবিধা হচ্ছে, পিসিআর কি বলবো, শোনা যাচ্ছে না। বিশেষজ্ঞ হিসেবে যখন জয়দেব বাবু বলছেন, তার মানে এইটা বুঝতে হবে যে রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে জয়দেব বাবু যখন বলছেন, তাহলে এটা বুঝতে হবে যে রাজনৈতিক মহলে এই ধরনের কথাবার্তা চলছে এবং শুরু করলেন হচ্ছে আমাদের রাজ্যের সিএম, অর্থাৎ আমাদের প্রধান রাজ্যের যিনি কিছুদিন আগে, যিনি আইনগতভাবে দেখতে গেলে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে যিনি একটি রাজ্যের প্রধান, যার কথাতে তার কাউন্সিল অফ মিনিস্ট্রি চলে, যিনি আইন বানান একটা রাজ্যকে পরিচালনা করতে, যেই মানুষটিকে আইন বানিয়ে তার কাউন্সিল অফ মিনিস্ট্রিকে দিয়ে সেই রাজ্যটাকে পরিচালনা করতে হবে আইনগতভাবে অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভলি, সেই মানুষটি যখন আইনকে ভাঙলেন এবং তারপরে তিনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলছেন যে আমার কাছে পেন ড্রাইভ আছে, আপনাদের কথা শুনেই আমি বললাম, আমি এটা শুনিনি, আমার কাছে পেন ড্রাইভ আছে এবং আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর পোল খুলে দিতে পারি যদি আমার পেছনে লাগে, কিন্তু আমি আমার দেশের সম্মান বাঁচাতে আমি এইটা দেখাবো না বা করব না, এই বিশ্বের কাছে আমার দেশের সম্মানটা জানে থাকে। ভাই আমার প্রথম প্রশ্ন হবে নির্দিষ্ট লক্ষণের টাইম লিমিট, মানে উনি থ্রেটনিংটা ওপেনলি দিলেন। একটা কথা হচ্ছে টিএমসির যেই স্বভাবটা রয়েছে, ওনার নিজের স্বভাব আছে সব জায়গায় দাঁড়িয়ে থ্রেটনিং দেওয়া, ওনার ভাইপো অভিষেক ব্যানার্জির যেরকম স্বভাব আছে সব জায়গায় দাঁড়িয়ে থ্রেটনিং দেওয়া, পলিটিক্যালি এজেন্ডা বানিয়ে কোনো না কোনো ভাবে পলিটিক্যালি এজেন্ডাকে থ্রেটনিং এর জায়গায় নিয়ে এসে যাতে ওনার দলের ক্যাডাররা যাতে ভরসা পায় ওনাদের কথায়, যে ভাই হুমকি দিচ্ছে মানে আমরাও হুমকি দিতে পারবো, ধমকি দিতে পারবো। সেই পরিস্থিতিতেই উনি প্রমাণ করে দিলেন যে উনি দেশের জন্য নয়। যদি দেশের কথা ভেবে উনি বলতেন তাহলে ওপেনলি মিডিয়াতে এসে উনি থ্রেটনিং দিতেন না, উনি পার্সোনালি ওনাদেরকে ফোন করতেন, ইমেল করতেন, ওনার সেক্রেটারি বা পিএ যারা আছেন তারা পার্সোনালি তাদের বলতেন ভাই আমার কাছে কিন্তু প্রমাণ আছে, এরপরে যদি আমার পেছনে লাগো তাহলে ওপেনলি মিডিয়ার কাছে এসে আমি তখন দেশ দেখবো না, আমি নিজেকে দেখবো। এখন যখন উনি মিডিয়ার সামনে এসে বলেই দিয়েছেন, তাহলে আবার দেশের আর দশের কথা কি?
উনি তো নিজেকে বাঁচানোর জন্য জনসমক্ষে বলেই দিলেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ওনার সঙ্গে হাত মিলিয়েছে, ওনার কমিশন খাচ্ছেন। মানে আমরা এতদিন শুনে এসেছি যে টিএমসি কোনো কাজ হলে টিএমসি কমিশন খায়, কয়লা চুরি হোক, সে জোত চুরি হোক বা যাই হোক, রাজ্য সরকার, আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের সরকার হচ্ছে কমিশন খাওয়ার পার্টি। চাকরি তাই জন্য বিক্রি হয়ে গেছে কমিশন খেয়েছে বলে, আজকে খাদ্য বিক্রি হয়ে গেছে সাইডে করাপশন কমিশন খেয়েছে বলে। তারা অন্যদেরকে দোষ দিচ্ছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে দোষ দিচ্ছে যে তারা খাচ্ছে। ভাই যদি তাই হয় তাহলে আপনি টাইম লিমিটের জন্য ওয়েট করছেন কেন? আপনি তাদেরকে পার্সোনালি পাঠিয়ে দিন না, যেরকম আপনি সবসময় থ্রেটনিং দিচ্ছেন। তার মানে এখনো বোঝা গেল যে উনি থ্রেটনিংই দিচ্ছেন। ওনার কাছে যদি অ্যাকচুয়ালি কিছু থাকতো, যেটা উনি নিজে ক্লেম করছেন, তাহলে উনি এই মিডিয়ার কাছে এসে ফাঁকা ওটা আওয়াজ না করে উনি পার্সোনালি তাদেরকে বলতেন। তাই করা হয়, জেনারেলি তাই হয়, লজিক তাই বলে। কারোর কাছে যদি প্রমাণ থাকে না, ফাঁকা আওয়াজ করে না, এগুলো ফাঁকা আওয়াজ করে দেশের অলরেডি বদনাম উনি করেই দিলেন। যেরকম ভাবে বদনাম অলরেডি আমাদের রাজ্য হচ্ছে। আমি এখানেই প্রশ্নে আসি, উনি একটা সাংগঠনিক জায়গার থেকে, ওনাকেও কিন্তু আমরা গভর্নমেন্ট অফিসিয়াল বলতে পারি, কারণ উনি কিন্তু গভর্নিং বডির হেড, উনি রাজ্যের গভর্নিং বডির হেড, মানে উনি একটা গভর্নমেন্ট অফিসিয়াল। আজকে বলুন তো, উনি একটা নিজে গভর্নমেন্ট অফিসিয়াল হয়ে উনি আরেকটা গভর্নমেন্ট অফিসারকে বা অফিসিয়ালদের কি করে বাধা দিতে পারে? আইন কি সেটাকে বলে? সেটা কি ওনার আন্ডারে তো ওনার ইচ্ছা করলে তো ইডির লোকেরা ইচ্ছা করলে ওনাকে অ্যারেস্ট করতে পারতেন, কিন্তু ওরা সেটাই জানতে চাচ্ছি কেন করা যাচ্ছে না। বলছি কেন করতে পারেননি, কারণ কিছু প্রোটোকল মেনটেন করতে হয়। কারণ আবার বললাম, উনি ডাইরেক্ট গভর্নমেন্ট অফিসিয়াল নয়, কিন্তু ওনার যেহেতু একটা রাজ্যের প্রধান মানে উনি একটা কাউন্সিল অফ মিনিস্ট্রির প্রধান, ওনার আন্ডারে একটা লজ অ্যান্ড রেগুলেশনস বানানো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইডির কিন্তু এখানে ইডি আইএস বা আইআরএস হয়, এটা আইপিএস নয় টোটালি। ইডি হচ্ছে, ভালো করে বুঝতে হবে, আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা রেভিনিউ সিস্টেমে যারা আছেন, হ্যাঁ, তাদের অফিসিয়ালরা ইডির অফিসিয়াল। সুতরাং সেই ইডির কাজ হচ্ছে যে বেআইনি টাকা বা মানে যারা ট্যাক্স ভরে না বেআইনি ভাবে দেখেছে, অর্থনৈতিক দুর্নীতি, মানে যারা বেআইনি ভাবে টাকা পয়সা রাখে তাদেরকে এসে ধরা। তাদেরকে যখন এখানে এসে যখন একটা গভর্নিং বডির হেড যখন এসে তাদের কাজে বাধা দিচ্ছে, তাও আবার কাকে নিয়ে? তার পুলিশ মন্ত্রী, তিনি নিজে পুলিশ মন্ত্রী, তার হেড অফ দ্য পুলিশ মানে সিপি কে সঙ্গে নিয়ে এসে কোন রেভিনিউ অফিসারদের বাধা দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে একটাই রাস্তা সেখানে, যে ক্যাওস না করে কোর্টের মারফত, তাই জন্য ইডি গেছে যে কোর্টের মারফতে গিয়ে এই কাণ্ডগুলো হয়েছে, এই সেকশনস থাকে। আবার বললাম, যেহেতু আমাদের কনস্টিটিউশন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পরিস্থিতি, আমাদের প্রোটোকল, অনেক সেকশনস এর আন্ডারে যেতে হয়। ফট করে তো সেই সেকশনস ভেঙে অফিসারদেরকে মিসবিহেভ করেছে বলে বা বাধা দিয়েছে বলে ফট করে অ্যারেস্ট করা যায় না। তাই জন্য কোর্টের মারফতে সেই সেকশনস গুলো ইনপুট করেছে, যেটা আমরা 14 তারিখ আগামী দুদিন পরেই আমরা দেখতে পারবো, শুনতে পারবো কি হচ্ছে না হচ্ছে, কি সেকশনস এসছে। এবং সেখানে নিশ্চয়ই সেকশন 21 থাকবে, যার জন্য গভর্নমেন্ট অফিসিয়াল কিনা সেটাও একটা প্রমাণ করতে হবে যে চিফ মিনিস্টারকে সেইভাবে সেই জায়গায় ফেলে অ্যারেস্ট করা যাবে কি, তার কোন জায়গায় তিনি অবমাননা করেছেন, সেই সব কাণ্ডগুলো 14 তারিখে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো, এবং তারপরেই ডিসিশন করা যাবে যে ওনার ওই পেন ড্রাইভের যে কথাটা, তারপরে উনি নিশ্চয়ই জনসমক্ষে নিয়ে আসবেন। তার মানে উনি আগে থ্রেটনিং দিয়ে দিলেন যে ইডি কে আমার পেছন থেকে সরাও, নাহলে আমি পেন ড্রাইভ দেখিয়ে দেবো। উনি তাহলে আগেই পেন ড্রাইভটা দেখিয়ে আমাদেরকে অন্তত সান্ত্বনাটা দিতে পারতো, তাহলে তো আমরা অন্তত চিফ মিনিস্টারের কে সহানুভূতি জানাতাম যে উনি সবসময় যেমন নিজেকে ঠিক বলেন, সেরকম উনি এখনো ঠিক।